Kana no raha नहीं होती kana no raha fish no raha लोगों तो कमाना no raha no नहीं तो बोलते हैं रात नो बस भाई बात नहीं है মোজাম্বিক ইস্ট আফ্রিকার একটি দেশ যেখানে গত 23শে ডিসেম্বরের উচ্চ আদালতের ইলেকশন সংক্রান্ত একটি রায়কে ঘিরে তৈরি হয়েছে সংঘাতময় এক পরিস্থিতির। বাংলাদেশের সাথে মোজাম্বিকের সরাসরি শ্রমবাজার সংক্রান্ত কোনো যোগাযোগ নেই, তবে অনেক বাংলাদেশি নিজ উদ্যোগে ইনভেস্টর হয়ে সেই মোজাম্বিক শহরে বর্তমানে বসবাস করছেন। পরিসংখ্যান বা স্থানীয় বাংলাদেশের হিসাব অনুযায়ী বাংলাদেশি যারা ওখানে রয়েছে তারা বলছেন এই সংখ্যা প্রায় ৮,০০০। বাংলাদেশি কমিউনিটির প্রধান হিসেবে ওখানে রয়েছেন বা আহ্বায়ক হিসেবে কাজ করছেন আনিসুর রহমান। শুনবো তার কাছ থেকে মোজাম্বিকের এই সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশের এই ছোট্ট কমিউনিটিটি কি অবস্থায় রয়েছে। আনিস ভাই, আপনাকে স্বাগতম। আমি আসলে দুঃখিত, আমি প্রথমেই সরি বলে নিচ্ছি যে অবস্থা বা পরিস্থিতির জন্য আপনারা যার মধ্য দিয়ে আছেন তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তবে আপনার কাছে একটু জানতে চাইব যে আসলে মোজাম্বিকের বর্তমান পরিস্থিতি কি এবং কি হচ্ছে সেখানে। গত 23শে অক্টোবর মোজাম্বিকে একটা জাতীয় নির্বাচন হয়। জাতীয় নির্বাচনের কে ইস্যু করে মূলত এই হাঙ্গামাটা শুরু হয়েছে। জাতীয় নির্বাচনে দুইটা হেভিওয়েট প্রার্থী ছিল। একটা হচ্ছে পার্টির নাম হচ্ছে প্রিলিমু স্বাধীনতার পর থেকে 53 বছর থেকে ওরাই ক্ষমতা আছে, ওরাই দেশ চালাচ্ছে। আর যেটা অপোজিশন, আগে রেনামো ছিল, রেনামো এখন ডাউন হয়ে গেছে। এখন বর্তমান যে হেভিওয়েট প্রার্থী ওই পার্টির নাম হচ্ছে পোদেমুস, ওর নাম হচ্ছে বেনাসিও মুন্দিলানি। 23 তারিখ নির্বাচন হওয়ার পরে প্রিলিমুকে 71% ভোটে জয় ঘোষণা করে। তখন বেনাসিও মুন্দিলানো নির্বাচন বয়কট করে। উনি কারচুপির অভিযোগ করে হাইকোর্টে একটা মামলা করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তখন ওই দিন থেকে আন্দোলন, অবরোধ, হরতাল এগুলো শুরু হওয়ার সময় ওই সময় বেশিরভাগ আমাদের বাঙালিদের টুকটাক দোকান লুটপাট হয়। কিন্তু এই নির্বাচনের রায়ের ফলাফল ঘোষণার ডেট ছিল 23 তারিখ 3টা বাজে, মোজাম্বিক সময় 3টা বাজে, বাংলাদেশ টাইম 7টা বাজে। 3টায় যখন রায় ঘোষণা করে, পুনরায় রায়টা আবার বর্তমান যে সরকার আছে প্রিলিমুর পক্ষে রায় ঘোষণা করে দানিয়েল সাপু। প্রিলিমুর যে বিজয়ী প্রার্থী ওর নাম হচ্ছে দানিয়েল সাপুকে বিজয়ী ঘোষণা করে। দানিয়েল সাপুকে বিজয়ী ঘোষণা করার সাথে সাথেই পুরা মোজাম্বিকে যে তাণ্ডব, লুটপাট, হাঙ্গামা যা পুরো শুরু হয়েছে, এটা আমি আমার লাইফের ইতিহাসে দুনিয়াতে কোথাও দেখিনি। বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাঙালি ভাইরা। প্রতিটা ব্যবসায়ীরা, লেবানিজ বলেন, সোমালিয়ান বলেন, ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, নাইজেরিয়ান, রোয়ান্ডিস, সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের বাংলাদেশের বাইরে ক্ষতিগ্রস্ত হওয়ার মেইন কারণ হচ্ছে আমাদের বাংলাদেশিরা বেশিরভাগ দোকান সিটির বাইরে, অর্থাৎ সিটিতেও আছে, যারা বড় বড় ব্যবসায়ী আছে সিটিতে আছে, আর যারা একটু ক্যাপিটাল কম এরা সিটির বাইরে দোকান করে। সিটির বাইরে মূলত পুলিশ স্টেশন নাই, নিরাপত্তা কম। 15 বছর ধরে ওখানে দোকান করতেছে। যখন নিরাপত্তা যখন কম, ওরা যখন পুলিশে কোনো প্রোটেকশন দিতে পারতেছে না, ওখানকার হামলা করে, কারো ঘর বাড়ি লুটপাট করে। লুটপাটের পর এমন অবস্থা হয়েছে পুরো ঘর জ্বালিয়ে দিয়েছি। কিছু ঘরে ঢুকে ওদের ডকুমেন্ট, পাসপোর্ট নিয়ে গেছে, নিয়ে গেছে, কাপড় চোপড় পর্যন্ত নিয়ে গেছে, রান্না করার ডেকসি পর্যন্ত নিয়ে গেছে। কিছু বাঙালিরা গতকাল এই আলতামুলকে একটা ডিস্ট্রিক্ট আছে, এটা গণহারে লুটপাট করার পর ওদের ঘরে ঢুকে এখন ওদেরকে কিডন্যাপ করে আবার মুক্তিপণ দাবি করতেছে। এখন ওরা এই আজকে সকালে অন্য একটা শহরে এসে 50-60 জন বাঙালি নিরাপদে আছে, ওরা আশ্রয় নিয়েছে। এখন মোজাম্বিকের এই কোনো সাহায্য সহযোগিতা আমরা পাচ্ছি না। পুলিশ মূলত আপ্রাণ চেষ্টা করছে আমাদেরকে হেল্প করার জন্য। এখানে সেনাবাহিনী মোতায়েন করছে, কিন্তু সেনাবাহিনীদের
কোনো হেল্প আমরা পাচ্ছি না, সেনাবাহিনীর নীরব ভূমিকা পালন করতেছে, ওদের সামনে দোকান ভাঙছে, লুটপাট হচ্ছে, ওরা দর্শকর ভূমিকা পালন করে ওরা দেখতেছে। ওরা কি করে, যখন লুটপাট করে একটা একজোট হয়ে 10-15 হাজার লোক একজোট হয়ে একটা গ্রামে একই সাথে হামলা করে, একটা সিটিতে যদি হামলা করার সুযোগ পায় তখন সব জায়গার জঙ্গল থেকে 20-30 হাজার লোক এসে পুরা নিঃস্ব করে ফেলে। আর আমি এই ডেইলি স্টারের মাধ্যমে এবং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা আমাদের এই নিউজটা এই আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার করেন, যারা আন্তর্জাতিক মিডিয়া প্রকাশ করতে পারে আমরা প্রবাসীরা কি অবস্থা আছি। আমরা বাংলাদেশিরা এখানে মিনিমাম 8,000 আমরা বাংলাদেশি থাকি, ওখানে এই 500-র উপরে মহিলা থাকে, 800-র উপরে ছেলে সন্তানরা আছে। আমরা খুব ভীত অবস্থায় আছি, কারো ডকুমেন্ট নিয়ে গেছে, কারো পাসপোর্ট নিয়ে গেছে, এবং লুটপাট করার পরে কারো এমন অবস্থা হয়েছে আজকে আমরা এই কিছু ক্রয় করে যে রান্না করতে পারবো কারো এই টাকা নেই, বাংলাদেশ যাওয়ার প্লেন খরচটা পর্যন্ত আমাদের নেই। আমাদের এখানে দূতাবাস নাই, দূতাবাস না থাকার কারণে আমরা খুব ভয়ের মধ্যে আছি। এই বাংলাদেশের যে এম্বাসাডার আছে এটা হচ্ছে পর্তুগালে, আমরা আগে সাউথ আফ্রিকা ছিলাম, 3-4 বছর পর থেকে সাউথ আফ্রিকা থেকে কেটে আমাদেরকে এখন ওই পর্তুগালে আন্ডারে আমাদেরকে দেওয়া হয়েছে। পর্তুগাল অনেক দূরে, পর্তুগালে আগে যিনি হাই কমিশনার ছিল রুজিনা ম্যাডাম, উনি আমাদের খোঁজখবর রাখতো, এখন বর্তমানে যিনি দায়িত্বে আছেন ওনার নাম হচ্ছে লাইলা মোরতাজিন দিনা। ওই দিনা ম্যাডাম সবসময় খোঁজখবর নেই। উনি আমাকে বলছে যদি জরুরি অবস্থা হয়, লোকজন বের হতে না পারে, এয়ারপোর্ট যদি বন্ধ হয়ে যায়, তোমরা একটা লিস্ট তৈরি করো কতজন বাঙালি আছে, নাম, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর, ঠিকানা সহ বাংলাদেশ গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে আমাদেরকে দ্রুত এই উদ্ধারের ব্যবস্থা করবে। তো আমি ডেইলি স্টারের মাধ্যমে আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে যেন আমাদের এই খবরটা পৌঁছানো হয়। বর্তমানে এই যে অন্তর্বর্তী সরকার আছে ওরা যদি এই আমাদের ব্যাপারে মোজাম্বিক গভর্নমেন্টের সাথে একটু যোগাযোগ করে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে, আর আমরা বেশিরভাগ বাঙালিরা এখানে ব্যবসা করে, এখানে আমাদের প্রপার্টি, আমাদের ঘর বাড়ি জায়গা সম্পদ সবকিছু, দোকান বলেন, বোর্ডন বলেন, ঘর বলেন, সবকিছু আমাদের নিজস্ব, আমরা ক্রয় করে আমরা এখানে প্রতিষ্ঠা হয়েছে অনেকদিন ধরে, কে 30 বছর ধরে আছে, কে 25 বছর, কে 10 বছর ধরে আছে। এখন যদি আমাদেরকে এভাবে নিঃস্ব করে ফেলে, আমরা বাংলাদেশে গিয়ে তো আমরা চলার যাওয়ার প্লেন ভাড়া পর্যন্ত আমাদের নেই। এখন আমাদের যে সম্পদ, জায়গা সম্পদ গুলো আছে এগুলো আমরা বিক্রি করে কিভাবে উদ্ধার করে আমরা দেশে পাঠাতে পারবো এই ব্যবস্থা করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি কোনো আইনি সহায়তা পাই, আমরা যারা দোকানদার আছি 500 মিলিয়নের উপরে আমরা মোজাম্বিক গভর্নমেন্টকে ট্যাক্স ভরি, লিগ্যাল ট্যাক্স। আমাদের ব্যবসায়িক লাইসেন্স দিয়েছে, আমরা প্রতি মাসে গভর্নমেন্টকে লিগ্যাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স আমরা ভরি। এত ট্যাক্স ভরার পরে কেন আমাদের উপর আক্রমণ, কেন আমরা লুটপাটের শিকার হচ্ছি, কেন আমাদের কোনো নিরাপত্তা নাই? যে প্রার্থী ছিল ওনার নামটা, ওনার দলটার নাম কি বললেন? ওনার দলের নাম? ওনার দলের নাম হচ্ছে পোদেমুস। পোদেমুস। এবং ওনার নামটা কি? বেনাসিও মুন্দিলানি। আচ্ছা, ওনারা কেন বাংলাদেশিদেরকে কেন টার্গেট করছে, মানে এটা কি কোনো কারণ আছে? ওনারা কি ধারণা করছে যে প্রিলিমুকে সাপোর্ট করে বাঙালিরা, এরকম কিছু? আমরা তো প্রথমে মনে করছিলাম বাংলাদেশিরাই এই টার্গেট, এখন তো বাংলাদেশিরা না, প্রতিটা জায়গায় ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, বাঙালি, চাইনিজ সব জায়গায় করতেছে। প্রথমে আমরা বাংলাদেশিরা বেশি ক্ষতিগ্রস্ত করা হওয়ার কারণ হচ্ছে আমরা একটু অনিরাপদ জায়গায় দোকানগুলো করছি। অনিরাপদ জায়গা বলতে এই সিটির বাইরে গ্রামের যারা লোকাল ব্যবসায়ীরা আছে আমাদের কারণে ওরা ব্যবসা করতে পারে, ওরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয়তো একটা আমার দ্বারা এটা জানি না, নাকি এই জন্য আমাদের উপর আক্রমণ বেশি হচ্ছে। একটা জায়গায় 16টা বাঙালি দোকান আছে, ওখানে যখন লুটপাটের শিকার হয়েছে কিছু বাঙালিদেরকে চাঁদাবাজি করছে স্থানীয় লোকজন, বলছে তোমরা আমাদেরকে 10,000 টাকা করে দাও, যদি দাও তাহলে তোমাদেরকে লুটপাট করবো না। 10,000 টাকা দেওয়ার পরে এর পরের দিন আরেক গ্রুপ আমাদেরকে টাকা দাও, না হলে আমরা তোমাদেরকে লুটপাট করবো। তখন ওরা বলছে আমরা তো গতকাল দিছি, বলতে এরা আরেক গ্রুপ। যখন চাঁদাবাজি যখন শুরু করতেছে তখন পুলিশ খবর পর পুলিশ গিয়ে শুধু গিয়ে সব গ্রাম পর্যায়ের সবাইকে মিটিং ডাকছে, চেয়ারম্যান সহ। তার 1 সপ্তাহ পরে আবার বাহির থেকে লোকজন, চুরি ডাকাত কিছু সন্ত্রাসী লোকজন গিয়ে শুরু করে দিয়েছে। এখন মেন সমস্যা হচ্ছে বেনাসি মুন্দিলানি কিন্তু বিনীতভাবে অনুরোধ করছে কেউ যেন কোনো প্রবাসীদের কোনো দোকান লুটপাট না করার জন্য। উনি কিন্তু হাত জোর করে লাইভ এসে বলছে, উনি কিন্তু এদেশে নাই, অন্য একটা দেশে লাইভ থেকে এগুলো বলতেছে। আপনারা কি লোকাল অথরিটির সাথে কথা বলেছেন, বা পুলিশ বা আর্মি বা ওখানকার সরকারের যে প্রিলিমুর যে গভর্নমেন্টের আছে, ওনারা কি বলছে?
আমরা ফিলিমুর যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের সাথে সবসময় মিটিং করতেছি এবং ওদের সাথে মিটিং করে ওরা বলছে তোমরা দোকান খোলো, তোমাদেরকে নিরাপত্তা আমরা দেবো। পুলিশ কমিশনের সাথে কথা বলছি, পুলিশ কমিশনার বলছে দোকান করে নিরাপত্তা আমরা দেখো। এখন পুলিশ প্রশাসন নিরাপত্তা দিচ্ছে, ওরা কিন্তু জান প্রাণ দিচ্ছে, গোলাগুলি, প্রচন্ড গোলাগুলি, অনেক লোক মারাও গেছে আমাদের সামনে। আমরা দেখছি যে লোক মেরে ওদের মানে বুকে গুলি পর ছিদ্র হয়ে এদিক থেকে ওদিকে বের হয়েছে, রাস্তায় কিন্তু কাতরাচ্ছে দেখতেছি, ওরা চেষ্টা করতেছে। আপনি কোন শহরের নাম বললেন? এটা কোন শহরে? এটা হচ্ছে জাম্বেজিয়া প্রভিন্স, আলতা মলুকু। জি আচ্ছা, জি জি। বেশিরভাগ এই ক্ষতিগ্রস্ত হয়েছে মাপুতু প্রভিন্স, যেটা রাজধানী। মাপুতু শহরে যে তাণ্ডব চলছে আমার লাইফে দেখি নাই। লোকদের কান্নাকাটি শুনলে আমাদের চোখ দিয়ে জল নেমে আসে। মাপুতু প্রভিন্সে একটা দোকানও, বাঙালি বলেন, ইন্ডিয়ান বলেন, পাকিস্তান বলেন, কারো দোকান বাকি নেই। এখন দোকান লুট করার পরে এখন শুনতেছি ঘরের মধ্যে হামলা করতেছে, ঘরের মধ্যে এই আক্রমণ করতেছে। আপনি কোথায় আছেন? মানে মাকুতু প্রভিন্সে আপনার না, আমি লোকেশন? আছি মানিকা প্রভিন্স, এই সিমিউ ডিস্ট্রিক্টে, মানিকা প্রভিন্স সিমিউ ডিস্ট্রিক্টে। আচ্ছা, আপনার সাথে সবগুলো প্রভিন্সের বাঙালিদের সাথেই যোগাযোগ হচ্ছে? জি জি, আমাদের একটা বাংলাদেশ কমিউনিটি, আমার একটা গ্রুপ আছে, ওই গ্রুপে যতগুলো লুটপাট হচ্ছে এগুলো সব ওখানে মেসেজ দেয়, ওখানে সবার সাথে গ্রুপের মধ্যে যোগাযোগ করছে। বুঝতে পেরেছি। আপনার নিজের কি কোনো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? যে আমাদের এই দুটো জায়গায় হোলসেল গোডাউন আছে, দোকান আছে। এই এখনো ওইগুলো আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে এই 24 আওয়ার্স জন্য কিছু পুলিশ রাখছি, এখনো নিরাপদ আছে। এখন বুঝতে পারছে কোন সময় কোন দিকে কোন জায়গায় ওরা হামলা করে, এটা বুঝেছে। গতকাল বেয়ারা যে একটা এই সোফালা প্রভিন্সে বেয়ারা একটা ডিস্ট্রিক্ট ছিল, বেয়ারা ডিস্ট্রিক্টটা সবচেয়ে নিরাপদ ছিল, কোনোদিন কোন একটা মিছিল পর্যন্ত হয় নাই। গত রাত্রে 3টার পর থেকে বেয়ারা ডিস্ট্রিক্টের একটা দোকান, আমাদের বাঙালিদের একটা দোকান রাখা নাই, লুটপাট করে সব নিঃস্ব করে ফেলছে। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আনিসুর ভাই।